যখন শহর চুপ থাকে অন্যায়ের ভয়ে, তখন সে গর্জে ওঠে ন্যায়ের খোঁজে। অ্যাকশন সিনেমা বলতেই আমাদের সামনে প্রথমে আসে মার্কো বা পুষ্পা সিনেমার নাম। কিন্তু মার্কো বা পুষ্পা সিনেমার বাপ বা দাদা বললেও ভুল হবে না এই সিনেমাকে। তোমার হার্ট দুর্বল হলে এই সিনেমা দেখবে না। বাচ্চারা দূরে থাকো। একটা গ্রাম যেখানে অন্যায় করাই নিয়ম, সেখানে গুন্ডাকে ধরতে গেলে মহিলা পুলিশ কর্মকর্তাদের ন্যাংটো করে ছেড়ে দেয়। আর সেই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ায় এক ভয়ঙ্কর মানুষ, যার মুখের আগে হাত চলে। এটা কোনো সাধারণ সিনেমা না, এটা একটা পরমাণু বিস্ফোরণ। সানি দেওয়াল এমন ভাবে ফিরে এসেছে যেভাবে তাকে আগে কেউ দেখেনি। এই সিনেমার শেষে এমন একটা টুইস্ট আছে যা তোমার পুরো মাথা ঘুরিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জাট সিনেমা। তাহলে চলো দেখে নেওয়া যাক রক্ত ঝরা গল্প। সিনেমা শুরু হয় 2009 সালে শ্রীলঙ্কাতে। দেখানো হয় কিছু দিনমজুরকে নিয়ে এসে জঙ্গলে খোঁড়াখুঁড়ির কাজ করানো হচ্ছে। শ্রীলঙ্কার সেনাবাহিনীরা খোঁজ পেয়েছে এখানে গুপ্তধন লুকানো আছে। এখানেই পরিচয় হয় এই সিনেমার ঠান্ডা মাথার ভিলেন রান্দি ভূতার। এই সিনেমাতে তার নাম রানাতুঙ্গা। এখানে রানাতুঙ্গার সাথে তার ছোট ভাই সুমালু এবং তার দুই সহযোগী রয়েছে, যারা খুঁজতে খুঁজতে সেই খাজানা পেয়ে যায়। সেখানে তারা অনেক সোনা পায়। রানাতুঙ্গা তখন তার ভাইদের বলে যে এই সোনা যদি আমরা আর্মিতে দিয়ে দিই তাহলে আমাদের সারা জীবন এমনই দিনমজুর থাকতে হবে। তখন রানাতুঙ্গা এবং তার ভাইরা মিলে সেখানে আর্মিদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে। তারা সেখানে সেনাবাহিনীর অস্ত্র নিয়েই সেনাবাহিনীর উপর আক্রমণ করে এবং সুযোগ বুঝে তারা সোনা নিয়ে ভেগে যায়। সমুদ্র পাড়ি দিয়ে ইন্ডিয়া চলে আসে। ইন্ডিয়ায় পৌঁছানোর পর প্রথমে তারা ওই সোনার বাক্স লুকিয়ে রাখে, যেখানে অন্ধ্রপ্রদেশের পুলিশ তাদেরকে ধরে নেয়। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানায় যে তারা শ্রীলঙ্কান। তারা যখন বুঝতে পারে যে এই পুলিশকে সোনা দিয়ে কেনা যাবে, তখন ওই গুপ্তধন থেকে রেখে দেওয়া কিছু সোনা ওই পুলিশ কর্মকর্তাদের দিয়ে দেয় এবং তাদের নিজেদের ইন্ডিয়ান নাগরিকতা এবং থাকার ব্যবস্থা করে দিতে বলে। পুলিশরা ঘুষ পেয়ে তার ব্যবস্থা করে দেয়। ইন্ডিয়ার ন্যাশনাল আইডি কার্ড সহ থাকার ব্যবস্থা করে দেয়। রানাতুঙ্গা তখন তার ভাইদের নিয়ে ওই এলাকায় থাকতে শুরু করে। আস্তে আস্তে ওই এলাকায় তাদের প্রভাব বিস্তার করে। আশেপাশে 30টা গ্রাম তারা দখল করে নেয়। রানাতুঙ্গা এবং তার ভাইদের বিরুদ্ধে যে দাঁড়ায় তাকে গলা কেটে হত্যা করে তারা। এই নির্মম অত্যাচার দেখে আস্তে আস্তে সকলেই তাদের ভয় পাওয়া শুরু করে। এই পুরো এলাকায় তারা সন্ত্রাসের রাজত্ব তৈরি করে। ইয়াং জেনারেশনের মধ্যে যাদের টাকার প্রয়োজন তাদেরকে টাকা, যাদের মাদক প্রয়োজন তাদেরকে মাদক, তাদের সাপোর্টে থাকা সকলকে একটি করে মোটরসাইকেল এবং মাদক দিয়ে তাদের কবজায় করে নেয়। সিন 15 সাল পরে চলে আসে। নিউ দিল্লি রাষ্ট্রভবনে দেখানো হয় প্রেসিডেন্টের কাছে একটা পার্সেল এসেছে। প্রেসিডেন্টের সহকারীরা এটি দেখে প্রেসিডেন্টকে এটি দেখার জন্য অনুরোধ করে। প্রেসিডেন্ট বসুন্ধরা যখন ওই বাক্স খোলে, দেখে তার ভেতরে মানুষের কাটা আঙুল আছে আর রক্তমাখা একটা চিঠি। চিঠিতে ছোট্ট একটা বাচ্চা লিখেছে সে এবং তার গ্রামবাসীরা অনেক বিপদে আছে। সে স্কুলের বইয়েতে পড়েছে সবচেয়ে ক্ষমতাধর হচ্ছে প্রেসিডেন্ট, সে চাইলে সব কিছু করতে পারে, তাই সে তাকে চিঠি লিখছে। সে প্রেসিডেন্টকে বলেছে তাড়াতাড়ি যেন তার গ্রামে সে চলে আসে, কারণ গ্রামবাসী এবং সে অনেক বিপদে আছে। বিপদ কতটা ভয়ানক সেটি বোঝানোর জন্য গ্রামের লোকজনরা তাদের আঙুল কেটে দিয়েছে। এর পরেও যদি প্রেসিডেন্ট তাদের হেল্প না করে, পরবর্তীতে তাদের মাথা কেটে প্রেসিডেন্টকে পাঠিয়ে দেবে বলেছে। প্রেসিডেন্ট এই চিঠিটা পড়ার পর বুঝতে পারে তাদের বিপদ কতটা ভয়ানক। সে এও বুঝতে পারে সেখানকার স্থানীয় পুলিশ ও নেতা মন্ত্রীরা কেউ তাদের হেল্প করছে না, তাই সরাসরি প্রেসিডেন্টের কাছে চিঠি লিখতে তারা বাধ্য হয়েছে। সে অনুমান করতে পারে যে তারা কত বড় বিপদে রয়েছে। এরপর সে কারোর উপর ভরসা না করে তার স্পেশাল ফোর্স থেকে একজন সিবিআই অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাই সে সিবিআই উচ্চ কর্মকর্তাকে ডাকে। সে আজ পর্যন্ত অনেক বড় বড় কেস ডিল করেছে। তার নাম সত্যমূর্তি। প্রেসিডেন্ট তাকে স্পেশাল পাওয়াতে ওই গ্রামে পাঠিয়ে দেয় আর বলে তুমি যাও, গিয়ে দেখো ওখানে কি বিপদ হয়েছে আর সরাসরি আমাকে রিপোর্ট করবে। সত্যমূর্তি এবার ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সিন চলে আসে ওই গ্রামে। প্রেসিডেন্টকে চিঠি লেখার সময় যারা নিজের হাতে আঙুল কেটে দিয়েছিল, দেখানো হয় গ্রামের সেই লোকজনদেরকে গলা কেটে মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে। আর সেই সময় ওখানে একটা পুলিশ কর্মকর্তা নতুন জয়েন করেছে। সে ওই গ্রামে হওয়া খুনের ব্যাপারে তদন্ত করতে আসে। মহিলা পুলিশ কর্মকর্তা সেখানে গ্রামের সকলকে জিজ্ঞাসা করে এই খুনগুলো কে করেছে। তাদের মধ্যে এতটাই ভয় ছিল যে গ্রামের কোনো ব্যক্তি ওই লাশগুলোর পরিচয় পর্যন্ত দিচ্ছিল না। এক পর্যায়ে কান্না চেপে না ধরে রাখতে পেরে গ্রামের মহিলারা তারা ভাই এবং তাদের স্বামীদের কাছে গিয়ে কান্না করতে থাকে। তোমাদের ভাইদেরকে মেরে দিয়েছে আর কে মেরেছে তোমরা কি কিছুই জানো না? তখন ছোট্ট একটা বাচ্চা চিল্লে বলে ওঠে এদের সকলকে খুন করেছে রানাতুঙ্গা। মহিলা পুলিশ অফিসার যার নাম বিজয় লক্ষ্মী, সে যখন রানাতুঙ্গার নাম জানতে পারে তখন তাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাই তার নিজস্ব পুলিশ ফোর্স রেডি করে। পুলিশ ফোর্স যখন জানতে পারে যে তারা রানাতুঙ্গার বাড়িতে তাকে অ্যারেস্ট করার জন্য যাচ্ছে, তখন যতগুলো পুরুষ পুলিশ কর্মকর্তারা ছিল সবাই সেখানে যেতে বারণ করে দেয়। বিজয় লক্ষ্মী তাদেরকে চলে যেতে বারণ করে, ডিউটি পালন করতে বলে, নির্দেশ পালন করতে বলে। তখন ওই পুলিশ কর্মকর্তারা বলে উঠে যে ডিউটি পালন করার আগে জীবিত থাকা জরুরি, এই বলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিজয় লক্ষ্মীর সাথে কিছু মহিলা পুলিশ অফিসার ছিল, তারা বিজয় লক্ষ্মীর সাথে সেখানে যাওয়ার জন্য রাজি হয়। বিজয় লক্ষ্মী তার মহিলা কর্মকর্তাদের নিয়ে রানাতুঙ্গার বাড়িতে চলে যায়। গিয়ে গাড়ি থেকে নেমেই রানাতুঙ্গার গুন্ডাদের মারতে থাকে। এক পর্যায়ে রানাতুঙ্গার বউ বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। তার নাম ভারতী। ভারতী
ভারতী বিজয়লক্ষ্মী সহ তার মহিলা কর্মকর্তাদের বাড়ির ভেতরে নিয়ে যায়। ভারতী যখন জানতে পারে তারা তার স্বামীকে ধরার জন্য এসছে, ভারতী তখন তার লোকজনদের দিয়ে তাদেরকে মারধর করে এবং তাদের একদম উলঙ্গ করে ফেলে। মহিলা পুলিশ কর্মকর্তারা তাদের ইজ্জত বাঁচানোর জন্য একটি ঘরে গিয়ে শেল্টার নেয়। ভারতী সেখানে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে রানাতুঙ্গা কি জিনিস আর তার রাজত্ব কি জিনিস। ভারতী সেই ঘরে তাদেরকে বন্দি করে রাখে। এরপর এই সিনেমার মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, মানে এই সিনেমার নায়ক, অ্যাকশন সিনেমার বস সানি দেওয়াল। এই সিনেমাতে তার নাম জাট। সে মূলত ট্রেনে করে ঘুরতে বের হয়েছে। ট্রেনের যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে অন্ধ্রপ্রদেশের স্টেশনে ট্রেনটি থেমে আছে। সে ট্রেন থেকে নামার পর তার ক্ষুধা লেগে যায়। আশেপাশে জিজ্ঞাসা করার পর স্টেশন থেকে একটু দূরে একটি ধাবা দেখতে পায়। সেখানে সে খাওয়ার জন্য আসে। বুড়ি দোকানদারের কাছ থেকে খাবার নিয়ে সে খাওয়া শুরু করে। তখন সেখানে কিছু বদমাইশ লোক আসে এবং ওই বুড়ি দোকানদারকে ডিস্টার্ব করতে শুরু করে। আর ওই বদমাইশ লোকগুলো খাবার হোটেলের ভেতরে ঢোকার সময় তাদের মধ্যে একজনকার পা লেগে সানি দেওয়ালের খাবার পড়ে যায়। কিন্তু শয়তানদের এই বিষয়ে কোনো গুরুত্বই নেই। সানি দেওয়াল এতে কিছুটা ক্ষিপ্ত হয় আর সে উঠে গিয়ে ওই গুন্ডাদের ডেকে বলে যে, ভাই আমি খাচ্ছিলাম, খাবারটা তোমরা ফেলে দিয়েছো, তাই তোমরা সরি বলো। গুন্ডারা হাসতে থাকে আর বলতে থাকে, তুই কোথায় আছিস তুই জানিস? তুই কাদের কাছে কি চাইছিস তুই জানিস? উল্টে গুন্ডারা সানি দেওয়ালের উপর হাসি ঠাট্টা শুরু করে। সানি দেওয়াল তাদের আবার সরি বলতে বলে, কিন্তু তারা সরি না বলে সানি দেওয়ালকে ধাক্কা দেয় এবং তাকে মারধর করতে শুরু করে। তখন সানি দেওয়াল পাল্টা তাদের মারধর শুরু করে এবং তাদের এমন মারধর করে যে ভয়ে সবাই পালিয়ে যেতে শুরু করে। এর মধ্যে লাস্টে একজন লোক বলে যে, তুই আমাকে মারছিস, তুই জানিস না আমি কার লোক? আমার ভাই যদি জানতে পারে তোকে জ্যান্ত কবর দেবে। সে তখন বলে, ঠিক আছে, তার মানে তোর ভাই আমাকে সরি বলবে, চল তোর ভাইয়ের কাছেই যাব। সে এবার গুন্ডাদের সাথে করে নিয়ে রাম সুপার রেড্ডির বাড়িতে চলে যায়। আর রাম সুপার রেড্ডি হচ্ছে এই অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব। সে ভালোই প্রভাবশালী একজন লোক। জাট যখন তার বাড়িতে ঢুকছিল সে লক্ষ্য করে টাকা বাক্সতে ভরে গাড়িতে লোড করা হচ্ছে, কিন্তু সে ওইদিকে লক্ষ্য করে না। সে রাম সুপার রেড্ডির দিকে এগিয়ে বলে, তোমার লোক আমার খাবার ফেলে দিয়েছিল হোটেলে, আমি তাদেরকে সরি বলতে বলেছি, তাদেরকে মারার পর সে তোমার কথা বলেছে, তুমি নাকি সরি বলবে, তাহলে তুমি সরি বলো আর আমি এখান থেকে চলে যাই। রাম সুপার রেড্ডিও ওই গুন্ডাদের মতো হাসি ঠাট্টা করতে শুরু করে। সে তার লোকজনদেরকে ডেকে এনে জাটকে মারার জন্য হুকুম দেয়। জাট তখন ক্ষিপ্ত হয়ে সেই লোকজনদেরকে মারধর করে। অ্যাকশন সিনগুলো ছিল জাস্ট অসাধারণ। সে রাম সুপার রেড্ডিকেও মারধর করে। রাম সুপার রেড্ডির মারকে সরি না বলে সে তার বসের নাম নেয়। তার বসের নাম হচ্ছে সুমালু। জাট তখন বলে, ঠিক আছে, তাহলে তোর বসের কাছেই যাব বলে রাম সুপার রেড্ডিকে সাথে করে নিয়ে সামলুর কাছে চলে আসে। সে এক সরকারি অফিসে ছিল, যদিও আজ ছুটির দিন, তাও সে জোর করে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জমির রেজিস্ট্রি পেপারে সই করে নিচ্ছে। যেসব সরকারি কর্মকর্তা তাদের কথা শুনছিল না তাদেরকে মারধর করছিল। রাম সুপার রেড্ডিকে নিয়ে জাট সেখানে উপস্থিত হয় এবং সুমালুকে সব ঘটনা বলে। সুমালু হাসতে হাসতে জাটের কথা শোনে। অন্যদের মতো সুমালু জাটকে মারধর করার চেষ্টা করে, কিন্তু জাট তো জাটই। সে ক্ষিপ্ত হয়ে সুমালুর লোকজনদেরকে মারধর করে। সুমালু মার খাওয়ার পর তার ভাইয়ের নাম বলে যে, তুই জানিস না আমার ভাই কে? আমার ভাই যদি জানতে পারে তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর গলা কেটে তোকে মেরে ফেলবে। জাট তখন বলে যে, ঠিক আছে, চল তোর ভাইকেও দেখি। তোমরা তো বুঝতেই পারছো সুমালু রানাতুঙ্গার ছোট ভাই। জাট তখন সুমালুকে নিয়ে রানাতুঙ্গার বাড়িতে চলে যায়। রানাতুঙ্গার বাড়িতে যাওয়ার পর সুমালু তার ভাইকে ডাকে। রানাতুঙ্গা আসার পরে জাট সব ঘটনা খুলে বলে তাকে। রানাতুঙ্গা ঝামেলা বৃদ্ধি না করে জাটকে সরাসরি সরি বলে। সেখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু জাট তাতে অনেক খুশি হয়। জাট রানাতুঙ্গাকে বলে, লাভ ইউ স্যার, এই জন্যই তো আপনি বস। কয়েকবার লাভ ইউ বলে চলে যেতে থাকে, কিন্তু তখনই সে লক্ষ্য করে সেখানে কিছু একটা ঝামেলা হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তার ড্রেস ছেঁড়া অবস্থায় সেখানে পড়ে আছে। সে পুনরায় ফিরে আসে। সেই পুলিশ কর্মকর্তাদের ড্রেস হাতে নেয় এবং সে লক্ষ্য করে সব ড্রেস মেয়ে পুলিশ অফিসারের। সে সবকিছু পুনরাবৃত্তি করে। প্রথমে রাম সুপার রেড্ডির বাড়িতে টাকা দেখে, পরে সুমালুকে সরকারি অফিসে 2 নম্বরই কাগজ করাতে দেখে। এরপর পুলিশ কর্মকর্তাদের এরকম কাপড় ছেঁড়া অবস্থা। জাট বুঝে যায় এখানে বড় কিছু একটা ঝামেলা হচ্ছে। রানাতুঙ্গা তখন জাটকে বলে, তুই সরি চেয়েছিলিস, আমি তোকে সরি বলেছি, এখন তুই চলে যা। কিন্তু জাট বুঝতে পারে এখানে পুলিশ কর্মকর্তারা আটকা অবস্থায় আছে, তাই সে তাদেরকে খুঁজতে থাকে। আর তখন রানাতুঙ্গার লোকজন তাকে হামলা করে। জাট রানাতুঙ্গার লোকজনদের সাথে মারামারি শুরু করে, তাদের বেধড়ক মারে। আর এক পর্যায়ে সেই মহিলা পুলিশ কর্মকর্তাদের সে খুঁজে পায় এবং তাদের ড্রেস তাদেরকে ফিরিয়ে দেয়। মহিলা পুলিশ কর্মকর্তারা ড্রেস পরে বাইরে চলে আসে। ফাইটের এক পর্যায়ে রানাতুঙ্গার জাট মুখোমুখি চলে আসে। রানাতুঙ্গার ওয়াইফ তখন তাকে বলে, এইভাবে মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। রানাতুঙ্গা তখন জাটকে বলে যে, ঠিক আছে, তুই এই মহিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে যেতে চাইছিস তো নিয়ে যা, কিন্তু এই বাড়ি থেকে বের হওয়ার পর পদে পদে তুই রানাতুঙ্গাকে পাইবি। সন্ধ্যার মধ্যে তুই এই মেয়েদেরকে নিয়ে এখানে চলে আসবি, নিজের জীবন ভিক্ষা চাইবি আমার কাছে, কারণ এই এলাকা পুরোটা রানাতুঙ্গার রাজত্ব। এই পুরো এলাকায় রানাতুঙ্গা কিলোমিটার দিয়ে নয়, লাশ দিয়ে তৈরি করেছে। জাট তার কথা ইগনোর করে মহিলা পুলিশ কর্মকর্তাদের সেখান থেকে নিয়ে যায়। কেন তোমরা তাকে অ্যারেস্ট করতে গেলে? আর এই গ্রামের এরকম অবস্থা কেন? বিজয়লক্ষ্মী তখন বলে, দীর্ঘদিন ধরে রানাতুঙ্গা এই গ্রামে অত্যাচার করে আসছে। আশেপাশের 30-40টা গ্রামে সে এখন রাজত্ব চালাচ্ছে। এই গ্রামে মানুষ মারা আর পাখি মারা সমান। কিছুদিন আগে সে 10 জন মানুষকে গলা কেটে হত্যা করেছে। আমি এই গ্রামের মানুষজনকে আশ্বস্ত করি যে আমি তাদেরকে ইনসাফ দিয়ে দেব। তারা আমার উপর বিশ্বাস করে রানাতুঙ্গার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, তাই আমি রানাতুঙ্গা
রানাতুঙ্গাকে অ্যারেস্ট করার জন্য গিয়েছিলাম। আর তখন রানাতুঙ্গার ওয়াইফ আমাদের এই অবস্থা করে। কিন্তু রানাতুঙ্গার ওয়াইফের কাছ থেকে রানাতুঙ্গার বিশাল এক সত্য আমরা জানতে পারি। রানাতুঙ্গা হঠাৎ এত লোকজনকে কেন মারছে, তার আসল উদ্দেশ্য এই গ্রামের জমি দখল করে নেওয়া, নিজের নামে লিখে নেওয়া। কারণ সুইজারল্যান্ডের এক বিজনেস কোম্পানি পারমাণবিক অস্ত্রের ব্যবসা করে, তাতে নিউক্লিয়ার বোমা তৈরি করার জন্য ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে। বিশ্বব্যাপী খুব কম জায়গাতেই এই ইউরেনিয়াম পাওয়া যায়। তারা এই ইউরেনিয়ামের বিকল্প হিসাবে থোরিয়ামকে খুঁজে বের করেছে। আর স্যাটেলাইটের মাধ্যমে তারা এই তথ্যটি খুঁজে পেয়েছে যে এই অন্ধ্রপ্রদেশের এই মাটির নিচে অনেক থোরিয়াম আছে। তাই তারা অন্ধ্রপ্রদেশের মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করে। ওই বিজনেস কোম্পানির ম্যানেজার মিনিস্টারকে বলে, যেহেতু ইন্ডিয়ান সরকার আমাদের এটি তোলার পারমিশন দেবে না, তুমি যদি আমাদের সহযোগিতা করো আর এই মাটি যদি আমাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে তুমি যা চাইবে আমরা তাই তোমাকে দেবো। মিনিস্টার লোভে পড়ে আর এই জায়গা দখল করার জন্য রানাতুঙ্গাকে হায়ার করে। রানাতুঙ্গাকে 25,000 কোটি টাকার অফার করে। রানাতুঙ্গা এত টাকার অফার পেয়ে এই গ্রাম এবং তার আশেপাশে গ্রামের লোকজনদের উপর ঝাঁপিয়ে পড়ে। যারা রানাতুঙ্গার কাছে জমি বিক্রি করতে চায় তাদের কাছ থেকে কিনে নেয়, কিন্তু যারা রাজি হয় না তাদেরকে সে মেরে ফেলে। এইভাবে অনেক গ্রামকে শ্মশান বানিয়ে ফেলেছে। সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দিয়েছে। যাদেরকে মেরে ফেলেছে তাদের নামে 2 নম্বরই কাগজপত্র তৈরি করেছে। আর আমরা যে বাচ্চাটিকে দেখেছিলাম প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছিল হাতের আঙুল কেটে, তারা এই গ্রামেরই নির্যাতিত গ্রামবাসী। হাতের আঙুল কাটার কারণ ছিল রানাতুঙ্গা যেন তাদের হাতের আঙুলের ছাপ নিতে না পারে, আর প্রেসিডেন্টের কাছ থেকে তারা যেন সাহায্য পায়। জাট বিজয়লক্ষ্মীর কাছে এসব কথা শুনে প্রতিজ্ঞা করে এই গ্রামবাসীদের রানাতুঙ্গার কবল থেকে সেই বাঁচাবে, সকলকে রক্ষা করবে, সকলের মৃত্যুর প্রতিশোধ নেবে, রানাতুঙ্গাকে সে শেষ করে দেবে। জাট প্রথমে চলে যায় রানাতুঙ্গার নামে পুলিশ স্টেশনে কমপ্লেন করার জন্য। আর সেখানে যখন পুলিশ ইন্সপেক্টর জানতে পারে যে সে রানাতুঙ্গা এবং রানাতুঙ্গার ছোট ভাইয়ের নামে কমপ্লেন করতে এসেছে, তখন পুলিশ কর্মকর্তারা তার উপর হাসি ঠাট্টা করে। জাট তখন তার সেই হিস্টোরি বলে, সেই সরি বলার। তখন কিছু পুলিশ অফিসাররা সেখানে জাটকে দেখে ভয় পাওয়া শুরু করে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর জাটের কথা বিশ্বাস করতে চায় না। সেখানে বিজয়লক্ষ্মী এবং মহিলা পুলিশ কর্মকর্তারা বিধ্বস্ত অবস্থায় থানায় ঢুকলে তাদের উপর হাসিঠাট্টা করে। জাট সেটি আর সহ্য করতে পারে না, সে পুলিশ কর্মকর্তাদের উপর আক্রোশ দেখায়। পুলিশের সকল কর্মকর্তারা মিলে জাটকে আটকায় এবং শিকল দিয়ে বেঁধে নেয়, তাকে অনেক মারধর করে। এরপর সুমালুকে ফোন করে পুলিশ ইন্সপেক্টর। সুমালু জাটের সম্পর্কে জানতে পেরে সেখানে চলে আসে। থানায় আসার পর সে জাটকে মারধর করতে শুরু করে, কিন্তু জাট তো জাটই, তার শক্তি খাটিয়ে শিকল থেকে মুক্ত হয়ে সকলকে মারধর করে। রানাতুঙ্গার ভাই এবং তাদের সহযোগীদের মেরে ফেলে, সাথে সেই পুলিশ কর্মকর্তাকেও মেরে ফেলে এবং সেই মহিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে সেখান থেকে চলে যায়। রানাতুঙ্গা তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে থানাতে চলে আসে এবং সে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আর সে প্রতিজ্ঞা করে সে জাটকে মেরে ফেলবে। আর এগুলোর মধ্যেই মাঝে মাঝে সত্যমূর্তিকে দেখানো হয়। সে এই এরিয়াতে চলে এসেছে, মিনিস্টার তার সাথে দেখা করেছিল, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সত্যমূর্তি এগুলোতে পাত্তাই দেয় না। ইতিমধ্যে সে রানাতুঙ্গার সম্পর্কে জানতে পারে, তার পাস্ট সম্পর্কে জানতে পারে। সে মূলত একজন টেরারিস্ট ছিল, তার একটি সন্ত্রাসবাদী বাহিনী ছিল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের অ্যারেস্ট করে এবং তাদের গ্রুপের সদস্যদের বেশিরভাগকেই মেরে ফেলে এবং পরবর্তীতে দিনমজুর হিসেবে কাজে লাগায়। আর এরপর সে কৌশল করে ইন্ডিয়াতে চলে আসে। সত্যমূর্তি যখন বুঝতে পারে রানাতুঙ্গার প্রভাব এখানে অনেক বেশি, কারণ আশেপাশে 40 গ্রামে শুধু তারই লোকজন দিয়ে ভরা, সে একা বা পুলিশ দিয়ে এখানে কোনো কিছু করতে পারবে না। তাই সে মিলিটারি ফোর্সকে এসব জানায়, কিন্তু মিলিটারি ফোর্সরা বলে যে সেখানে পৌঁছাতে তাদের 1 ঘন্টার বেশি সময় লাগবে। সত্যমূর্তি তাদের বলে আরো কম সময়ে আসার প্রয়োজন, কারণ খুব দ্রুত রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে হবে। মিলিটারির অফিস থেকে বলা হয় যে তাদের একজন আর্মি সেখানে উপস্থিত আছে, তারা তাকে ইনফর্ম করে দেবে। সত্যমূর্তি তখন তাকে বলে রানাতুঙ্গাকে সহজভাবে নেওয়া যাবে না, আর একজন আর্মি একে কিচ্ছু করতে পারবে না, অন্তত 100 জন আর্মি লাগবেই। সে খুব বড় মাপের টেরারিস্ট, তার প্রভাব এখানে অনেক বেশি। তখন মিলিটারির লোকজন তাকে বলে আপনার আশেপাশে যে মিলিটারি আছে সে ওয়েল ট্রেন্ড এবং আমাদের মিলিটারি সে একজন দক্ষ সৈন্য, সে আজ পর্যন্ত কোনো মিশনে ব্যর্থ হয়নি। তার হিস্টোরি যদি আপনি চেক করেন সে 1 ম্যান আর্মি। এখানে আমরা জানতে পারি সেই 1 ম্যান আর্মি আর কেউ নয়, আমাদের সানি দেওয়াল মানে জাট। সে আর্মির ব্রিগেডিয়ার, তার নাম ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। সে জাট রেজিমেন্ট থেকে বিলং করে। অফিসার বলে আপনি নিশ্চিন্তে থাকুন, সে একাই রানাতুঙ্গার মতো 10 জনকে হ্যান্ডেল করতে পারবে, আমরা তাকে এক্ষুনি ইনফর্ম করে দিচ্ছি। সিন চলে আসে সেই মিনিস্টার এবং বিজনেসম্যানের কাছে। রানাতুঙ্গা কন্টেনারে ভর্তি করে সেই গ্রামের লোকজনদেরকে জোরপূর্বক নিয়ে আসে, যারা জমি লিখে দিতে রাজি হয়নি, এবং সেখানে তাদেরকে মারতে শুরু করে। রানাতুঙ্গা একে একে গ্রামবাসীকে মেরে ফেলতে শুরু করে। আর তখনই সেখানে এন্ট্রি হয় ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং এর ইন্ডিয়ার আর্মির হেলিকপ্টার নিয়ে। সে এসেই রানাতুঙ্গার লোকজনদের মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে রানাতুঙ্গা সব লোকজনকে মেরে ফেলে। এবার জাট আর রানাতুঙ্গার ফাইট দেখানো হয়। ফাইটে এক পর্যায়ে রানাতুঙ্গা তার কাছে পরাস্ত হয়, আর গ্রামবাসীরা সবাই মিলে তার গলায় শিকল বেঁধে ঝুলিয়ে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আর তখন সেখানে সিবিআই অফিসার সত্যমূর্তি চলে আসে। সে এখানে পরিস্থিতি জানার পর প্রেসিডেন্টকে ফোন করে আর সবকিছু বলে। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে এই রানাতুঙ্গা নামের গুন্ডাকে কে এভাবে একাই শেষ করে দিল। সত্যমূর্তি তখন তাকে বলে সে আর কেউ নয়, আমাদের ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। সিনেমার শেষে ছোট্ট বাচ্চাকে দেখানো হয় যে মেয়েটি চিঠি লিখে
গেছিল প্রেসিডেন্টের কাছে। সে জাটকে বলে যে আমি জানি নিশ্চয়ই তোমাকে প্রেসিডেন্ট পাঠিয়েছে, আমি তোমাকে অনুরোধ করব আমরা বিপদে পড়লে তুমি আবার আমাদের কাছে চলে আসবে। জাট তখন বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। আর মুভি এখানেই শেষ হয়। সিনেমাটি আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের ভালো লাগাটা বুঝতে পারবো। আমি তো বলবো সিকান্দার সিনেমার থেকে এই সিনেমাটা 100 গুণে ভালো। তারপরেও তোমরা যারা সিকান্দার সিনেমা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।